আসসালামু আলাইকুম। কোনো ধরনের খাবার ছাড়া আপনি কি একটা দিন কল্পনা করতে পারবেন যে আপনি সারাটা দিন কাটাবেন কিন্তু কোনো কিছুই খাবেন না? এমনটা কি সম্ভব? সম্ভব না। মানুষ বা প্রাণীকুল বেঁচে থাকতে হলে খাবার খেতেই হবে। হ্যাঁ, আমরা মানুষ যারা আছি, আমরা যে খাবারটা খাই সেটা মূলত উৎপাদন করে কৃষকরা। সেক্ষেত্রে কৃষকদের কিন্তু বেশি উন্নত হওয়ার কথা, তাদের জীবনযাপন বেশি সমৃদ্ধ হওয়ার কথা, কিন্তু আমাদের দেশের কৃষকরা সবচেয়ে বেশি অবহেলিত, গরিব, কোনো রকমে দিন যায়। আপনি এমন দেখাতে পারবেন না যে যে কোনো একটা কৃষক কৃষিকাজ করে, শুধুমাত্র কৃষিকাজ করে সে খুবই ভালো আছে। গুটি কয়েক কিছু দৃষ্টান্ত দেখা যায় যে তারা যে কৃষিকাজ করে অনেক সাফল্য পেয়েছে। এর পিছনে কিছু কারণ আছে, সেই কারণটা আমি পরে বলবো। বেশিরভাগ কৃষকরাই কিন্তু ঋণগ্রস্ত। তারা দেখবেন যে এনজিও থেকে লোন নেয়, লোন নিয়ে জমি বর্গা নেয়, আবার যে জমিটা চাষ করতেছে সেই জমিটা চাষের যে পানি সেচ, পানির কিনতে হয়, বীজ কিনতে হয়, সার কিনতে হয়, কীটনাশক কিনতে হয়, সব কিছু কেনা। এরপরে যে ফসলটা ফলায় 3 মাস 4 মাস কষ্ট করে যে ফসলটাকে সন্তানের মতো লালন পালন করে যে ফসলটা ফলায়, সেই ফসলটা যখন দাম পায় না তখন কৃষকের কী অবস্থা হয় একবার চিন্তা করেছেন? যে কয়েকদিন আগে একটা কৃষক আত্মহত্যা করলো। এরকম কত কৃষক প্রতিনিয়ত আত্মহত্যা করতেছে, সব খবর তো কিন্তু টাইমলাইনে আসে না। এনজিও থেকে লোন নিলে একটা এনজিওতে কত পার্সেন্ট ইন্টারেস্ট দিতে হয় কৃষককে আপনারা জানেন? তৃণমূলে যেসব এনজিও আছে সেসব এনজিওতে তারা কত পার্সেন্ট ইন্টারেস্ট দিয়ে থাকে? 20%-এর নিচে না, 20%, 22%, কোনো 24%, কোনোটা 26% পর্যন্ত দিতে হয়। কিন্তু এই একই দেশে চাকরিজীবীরা যাক, তাদেরকে গাড়ি লোন দিবে 11%, হোম লোন দিবে 9%। বাংলাদেশে একটা স্বনামধন্য ব্যাংকের কথা বলছি, আমি না জেনে কথা বলতেছি না। 9% আর 11% হোম লোন এবং কার লোন। কৃষকদের বেলায় কৃষকরা দিবে 22%, 23%। কৃষকরা অনেক ধনী, আমাদের দেশের কৃষকরা অনেক ধনী, তাদের ব্যাংক ব্যালেন্সে লক্ষ লক্ষ কোটি টাকা। আসলে কি তাই? এক শ্রেণীর মানুষরা তাদের নিজেকে সমৃদ্ধ করার জন্য কৃষিটাকে এমনভাবে সিন্ডিকেট করছে, এমনভাবে তাদের শোষণ করতেছে। খেটে খাওয়া মানুষদেরকে শোষণ করতে হবে? কৃষকরা হলো দেশের খেটে খাওয়া মানুষ, দেশের স্তম্ভ, তারা খাদ্য উৎপাদনকারী ব্যক্তি, তাদেরকে আপনারা শোষণ করতেছেন। এটা কি ঠিক হচ্ছে? ঠিক হচ্ছে না। যার কারণে কৃষিতে কিন্তু শিক্ষিত মানুষরা নেই, আর শিক্ষিত মানুষরা না আসার কারণে তারা আরও বেশি শোষণ করতে পারতেছে। কৃষকদের হাতে এখন বীজ নেই, কৃষকদের বোঝানো হচ্ছে যে বেশি বেশি সার প্রয়োগ করলে বেশি বেশি ফসল আসবে, বেশি বেশি কীটনাশক প্রয়োগ করো, কিন্তু অতিরিক্ত কোনো কিছু ভালো না। অতিরিক্ত সার প্রয়োগ করতে যাচ্ছে, ফসল নষ্ট হয়ে যাচ্ছে। অতিরিক্ত কীটনাশক প্রয়োগ করতে করতে অতিরিক্ত পরিমাণে টাকা ব্যয় হচ্ছে, মাটির গুণাগুণ নষ্ট হচ্ছে। এর ফলে কি আরও বেশি পরিমাণে কীটনাশক ইউজ করতে হচ্ছে। আপনি কি দেখেছেন কখনো যে কোনো ওষুধ কোম্পানি, কীটনাশক কোম্পানি বা রাসায়নিক সার কোম্পানি লসের সম্মুখীন হয়েছে? তারা কি বলেছে যে আমরা এবার এরকম লস হয়েছি, এরকম লস করেছি? শুনবেন না। শুনবেন দেখবেন যে কৃষকরাই লস করেছে। কারণ উৎপাদন ব্যয় বাড়তেছে। আর আমাদের যে কৃষক, তারা আমি তাদেরকে স্যালুট জানাই, তারা কোনো ধরনের প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়া, হ্যাঁ, মূর্খ হয়ে তারা যে এত সুন্দর এখনও ফসল ফলাচ্ছে, আসলে এটাকে আমি একটা ম্যাজিক বলবো, আল্লাহ তাআলার বিশেষ রহমত, তাছাড়া সম্ভব নয়। আমাদের দেশের কৃষকরা প্রযুক্তির ব্যবহার জানে না। হ্যাঁ, আবহাওয়ার ব্যবহার আবহাওয়া কোন সময় কি আচরণ করবে। বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অনুযায়ী কিন্তু আপনার কৃষি বাতায়ন আছে। হ্যাঁ, আবহাওয়া পূর্বাভাস দিয়ে থাকে, ফসল উপযোগী অনেক তথ্য দিয়ে থাকে। আমাদের কৃষক কিন্তু এসব জানে না। কারণটা কি? তারা মূর্খ, তাদের সেই শিক্ষা নেই। তারা কি যাবে? সেই ওষুধ কোম্পানির লোকদের কাছে যাবে, তাদের কাছে গিয়ে বলবে আমাকে কখন কি দিতে হবে না দিতে হবে। আর ওষুধ কোম্পানিরা তো তাদের কথা বলবে, কীভাবে হলে তাদের লাভ হবে। কৃষকদের আলটিমেটলি লাভ হবে না। কৃষকদের লাভ হবে, এবং কৃষি একটা অনেক সম্ভাবনাময় একটা সেক্টর। সেজন্য এখানে কিন্তু শিক্ষিত লোকদের আসতে হবে।
শিক্ষিত লোকরা আসলে খুব সহজেই টেকনোলজিকে অ্যাডপ্ট করতে পারবে, প্রযুক্তির ব্যবহার করতে পারবে। হ্যাঁ, কোন সময়ে কি প্রয়োগ করতে হবে, কতটুকু প্রয়োগ করতে হবে, এটা ব্যবহার বুঝতে পারবে। কারণ দেখবেন যে আমাদের কৃষকরা কোনো একটা জিনিসের দাম বেশি পড়লে সবাই ঝুঁকে পড়ে ওইটা উৎপাদনের জন্য। বেশি যখন একটা কোনো জিনিস উৎপাদন হয়ে যায় তখন সেটা কি দাম থাকে না, চাহিদার তুলনায় বেশি উৎপাদন হয়ে গেলে কিন্তু দাম থাকে না। এজন্য শিক্ষিত লোকরা যদি আসে তাহলে বুঝতে পারবে যে আমাদের কি পরিমাণে ধান উৎপাদন প্রয়োজন, কি পরিমাণে পটল উৎপাদন প্রয়োজন, কি পরিমাণে মরিচ, গাজর, হ্যাঁ এসবের উৎপাদন প্রয়োজন, কি পরিমাণে আম উৎপাদনের প্রয়োজন, কি পরিমাণে চালের উৎপাদনের প্রয়োজন, এটা কিন্তু খুব সুন্দরভাবে বুঝতে পারবে। আমাদের যে কৃষকরা আছে এটা কিন্তু এরা ধরতে পারে না। এবার যে আলুর দাম কত কম হয়ে গেছে, কিন্তু সেই আলুটা, বীজ আলুটা 80 টাকা 70 টাকা করে কেজি কিনে না লাগছে, সেই আলুটা 60 টাকা 8 টাকা আমরা পাইকারি মূল্যে আমাদের কৃষকরা বিক্রি করতেছে। এর মাঝে উৎপাদন ব্যয় কত জানেন, কতটুকু সময় লেগেছে সেটা কি আপনারা জানেন? জানেন না।